স্বাগত নিয়মিত আয়োজন এখন প্রকাশের সঙ্গে আছে আমি তোফায়েল আহমদ। নির্বাচন কখন অনুষ্ঠিত হবে তা নিয়ে সংশয় পুরোপুরি কেটে গেছে তা বলার সময় এখনো আসেনি, বরং নতুন নতুন উপাদান যুক্ত হচ্ছে আলোচনায়। আজই সংস্কার ইস্যুতে জুলাই সনদ ঘোষণা নিয়ে কিছুটা হতাশার কথা জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। সংস্কারের সাথে শর্তযুক্ত যে নির্বাচনের কথা আমরা সরকারের তরফ থেকে শুনে আসছি, সেটি তাহলে ফেব্রুয়ারিতে নাকি এপ্রিলে অনুষ্ঠিত হচ্ছে? এসব নিয়ে আলোচনার জন্য আজ স্টুডিওতে আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক রহিন হোসেন প্রিন্স এবং সাংবাদিক এবং কলামিস্ট আনিস আলমগীর। আপনাদের তিনজনকেই স্বাগত আজকের আলোচনায় যোগ দেওয়ার জন্য। আসাদুজ্জামান রিপন, আপনার কাছেই শুরুতে আসি। প্রায় 2 সপ্তাহ হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বিএনপির পক্ষ থেকেই শোনা যাচ্ছে যে আসলে এই বৈঠকের ফলো আপ অনুযায়ী কিছু ঘটনা তো বাংলাদেশের রাজনীতিতে ঘটার কথা, তেমন কিছু দেখা যাচ্ছে না। সিসির সাথে প্রধান উপদেষ্টার বৈঠকের বিষয়ে কোনো তরফেই কিছু বলা হয়নি। আপনার কি মনে হচ্ছে যে বৈঠকের পর যেভাবে রাজনীতি এগোনোর কথা ছিল ঠিক সেভাবে এগোচ্ছে না? আমাদের তো দোষারোপের রাজনীতির তো একটা ব্যাপার থাকেই। এগুচ্ছে না আমি কেন নেতিবাচকতার দিকে যাব কেন? যদি আমি বলতে, এবং সব কিছুই মানে প্রতি মুহূর্তেই মানে বলতে হবে, কথা বলতে হবে প্রতি মুহূর্তে। অবশ্য 30-34টা 35টা টেলিভিশন চ্যানেল, সেখানে তো সবারই কিছু খবর দরকার থাকে। তো এর বিষয়টা যদি আমি এইভাবেও নেই যে নির্বাচন আয়োজন করা প্রধানত দায়িত্ব তো নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশনের সাথে তো সরকার নির্বাহী প্রধান হিসেবে প্রধান উপদেষ্টা, তিনি তাদের সক্ষমতা, তাদের অবস্থান এগুলো তো জানতে চাইতেই পারেন, বুঝতে চাইতেই পারেন। কিন্তু সেই কথাটাও আবার বলতে হবে যে না, ওনাদের সক্ষমতা কতদূর কি জানতে চাইলাম, বুঝতে চাইলাম। বিষয়টা এত সব কিছু তো বলার কোনো বিষয় নিশ্চয়ই, আমার যেটা ধারণা তিনি নিশ্চয়ই একটা নির্বাচন কমিশনের সাথে বসে একটা প্রি অ্যাসেসমেন্টের দিকে গিয়েছেন আমার ধারণা। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস রাষ্ট্রের যেই জায়গাটিতে আছেন, মানুষের যে আকাঙ্ক্ষার জায়গা থেকে তাকে প্রধান উপদেষ্টার পদে মানে সবাই তাকে সমর্থন জানিয়েছেন, তিনি নিশ্চয়ই মানুষের আকাঙ্ক্ষার বিষয়টি মাথায় রাখছেন এবং আমি বিশ্বাস করতে চাই যে তিনি সেটা সম্মানও দেবেন। সুতরাং এখানে আমি খুব মানে শঙ্কার কারণ সরকারের তরফ থেকে আমি এই মুহূর্তে, অর্থাৎ হেড অফ দ্য গভর্নমেন্টের তরফ থেকে আমি কোনো শঙ্কার বিষয় দেখছি না। বা বিএনপির তরফ থেকেও, বিএনপিও মানে যেভাবে ঘটনার প্রভাব চলছে, রাজনৈতিক ঘটনার প্রভাব, তাতে নির্বাচন নিয়ে তেমন কোনো সংশয় নেই। না, সরকারের তরফ থেকে নির্বাচন পিছিয়ে দেওয়া হচ্ছে কিনা বা অন্য কোনো আছে এই ধরনের কোনো ঝামেলা আমরা বোধ করছি না। তবে এটা ঠিক যে কিছু ছোট ছোট রাজনৈতিক দল, যেটা আমি গত পরশুদিন আমি আমার নির্বাচনী এলাকা মুন্সিগঞ্জ 2-তে আমি তো প্রায় 2 দিন পরপরই তো বিভিন্ন প্রোগ্রাম দিচ্ছি। আজকে আমি প্রোগ্রাম সেরিয়ে আসলাম আরেকটি ইউনিয়নে। গত পরশুদিন আমি আমার একটা পর্যবেক্ষণ তুলে ধরেছিলাম, যেটা পরবর্তীতে আমাদের পার্টির তরফে আমাদের ওয়ান অফ দ্য স্ট্যান্ডিং কমিটি মেম্বার উনিও তার পরের দিন বিষয়টা রেজ করেছেন। সেটা হচ্ছে যে আপনার কিছু পলিটিক্যাল পার্টিজ অনভিপ্রেতভাবে যে কতগুলো কন্ডিশনস জোড়াতে চাচ্ছে, যেমন সংখ্যানুপাতে আপনার মানে পার্লামেন্ট ইলেকশন। আসলে কি সংখ্যানুপাতে পার্লামেন্ট ইলেকশনের মতো জায়গায় বাংলাদেশ দাঁড়িয়ে আছে কি না? আমরা যে গণতন্ত্রের কথা বলি, যে গণতন্ত্রটা যদি আমরা সেভাবে প্র্যাকটিস কখনই করিনি, ওয়েস্টমিনস্টার টাইপ অফ গভর্নমেন্ট তো বাংলাদেশ কখনো ধারে কাছে ওয়েস্টমিনস্টারের ডব্লিউতেও যায় নাই, বাস্তব কথা হচ্ছে এইটা। তো সেই ক্ষেত্রে আপনার অ্যাবসলিউটলি আপনার প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন অনুযায়ী পার্লামেন্ট ইলেকশন হয়েছে আমাদের খুব পরিচিত দেশগুলোতে, এবং তারা ভালো করছেন। এটার কি কোনো নজির আছে? আমি যদি ছোট্ট একটা উদাহরণ যদি টানি, মনে করেন আমার মুন্সিগঞ্জের প্রভেন রেকর্ড হচ্ছে যতবার ফেয়ার ইলেকশন হয়েছে মুন্সিগঞ্জের প্রতিটি আসনে বিএনপি জিতেছে। এখন মনে করেন প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের মধ্য দিয়ে ইলেকশনটা হলো, তো ন্যাচুরালি আমার পার্টি তো চাইবে, ট্র্যাক রেকর্ড হচ্ছে যে মুন্সিগঞ্জ 1, 2, 3 3টা আসনেই বিএনপির প্রার্থীরাই থাকবেন, মানে বিএনপির
প্রার্থীরাই থাকবে, মানে মার্কা অনুযায়ী ভোট হলেও প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন ইলেকশনটা কীভাবে ব্যক্তির নাম মার্কার উপর ইলেকশন হয়। এখন দেখা গেল কথার কথা রুহিন হোসেন প্রিন্স তিনি বললেন যে মুন্সিগঞ্জ একে আমি আমার প্রার্থী চাই, মানে আমি এতগুলো ভোট পেয়েছি, আমার ভোটে এতগুলো আসন আমার ভাগে পড়ে, তার মধ্যে থেকে আমি মুন্সিগঞ্জ একটাও চাই। আমিও মুন্সিগঞ্জ একে চাই, কারণ আমিও তো ধরেন আমার ভাগে একটা নাম্বার অফ সিটস আমার ভাগেও আসছে, ওনার ভাগেও আসছেন, আমিও চাইতেছি মুন্সিগঞ্জ একটা 1, 2, 3 সব আমারই থাকবে, বিকজ আমি জিতেছি, মানে আমার সেই নাম্বারস আছে। ওনারও মানে ওই পিয়ারে উনিও কয়েকটা আসন পান, উনি হোয়াটএভার, সেটা 50টা 60টা হোয়াটএভার যেটি পান না কেন, এখন উনি বললেন যে আমার মুন্সিগঞ্জ 1 লাগবে, অমুক জায়গাটা লাগবে। এই যে ক্যাচাল, এই যে কনফ্লিক্ট, এটা রিজলভ করার কোনো ব্যবস্থা আছে নাই। তো সুতরাং আমার কাছে যেটা মনে হচ্ছে খুব আনডিউলি আনওয়ান্টেডলি, অথবা আমি ঠিক এই মুহূর্তে বলছি না যে মানে খুব প্ল্যান্ড ওয়েতে করছে, কিন্তু আমার যেটা ধারণা যোগ্যতা প্রসূত কারণে যারা এই সমস্ত ইস্যুসগুলো রেজ করছেন তারা বিষয়টা এই ধরনের ঘটনাবলিতে নির্বাচনের প্রক্রিয়াটা বিলম্বিত হয়ে যাবে, যেটা আমি গত পরশুদিন আমি অ্যাকিউজ করেছি, বিভিন্ন জাতীয় প্রচার মাধ্যমে বক্তব্যটা এসেছে। তো বিষয়টা এরকম হতে পারে। এখন আবার আজকে একটা পত্রিকায় দেখলাম যে যদি এই বিষয়গুলোতে ঐক্যমত্য না হয় তাহলে আজকে কোন একটা পত্রিকাতে প্রিন্ট মিডিয়াতে দেখলাম তাহলে আপনার গণভোট হবে। তো এই যে বিষয়গুলো, জাতি কি গণভোট চাচ্ছে না জাতি নির্বাচন মানে জাতীয় নির্বাচন চাচ্ছে, তার মানে আমরা টোটাল ন্যাশনাল ইলেকশনটাকে আমরা ডিলেট করে দিচ্ছি কিনা না বুঝে, এবং সব কথা তো আমি আসলে আপনার মানে আমি এখানে বলতে পারবো না। এইখানে একটা বড় মাপের সংকট, এই যদি টাইমলি নির্বাচনটা না হয়, আমি আবারও বলতে চাই ইটস নট দ্যাট যে বিএনপি দ্রুত নির্বাচন করে ক্ষমতায় যেতে চায়, ইটস নট দ্যাট। আমাকে কয়েকটা সেকেন্ড যদি দেন আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে এই জাতির স্বার্থে, কারণ আমরা অনেকগুলো সংকটের মধ্যে সামনে পড়তে পারি, অনেকগুলো মানে আপনার জিও পলিটিক্সের অনেকগুলো কারণের মধ্যেও কিন্তু আমরা সামনে একটা সংকটে পড়তে পারি। ওই ধরনের সংকটের সময় একটি নির্বাচিত সরকার থাকাটা খুব জরুরি ছিল। আমাদের পার্টি অনেক ভেবে চিনতে সমস্ত বিষয়গুলোকে হিসেব রেখেই কিন্তু ডিসেম্বরের মধ্যে আমরা ইলেকশনের কথা বলেছিলাম। হাউবার সেটা পরবর্তীতে একটা ফেব্রুয়ারি পর্যন্ত কাইন্ড অফ একটা কনসেনসাসের মধ্যে আমরা গিয়েছি, কিন্তু আল্লাহ না করুক যদি কোনো সংকট যদি ডিসেম্বরের পরবর্তীতে যদি ডেভেলপ করে যায়, তখন নতুন ধরনের পরিস্থিতির উদ্ভব যদি ঘটে, নির্বাচনটা যদি কোনো কারণে ডিলেইড হয়, সমস্ত পরিস্থিতি সামাল দেওয়ার মতো একটা অনির্বাচিত কর্তৃপক্ষের পক্ষে সেটা সম্ভব হবে কিনা, অনেকগুলো তো মানে আপনার জরুরি কিন্তু অনেকগুলো আছে। সেজন্য সরকার উচিত ছিল অনেক বেশি এজেন্ডা সামনে না রেখে, দ্রুত নির্বাচন দেওয়া, এত এজেন্ডা সামনে না রেখে 3 মাসের মাথায়ও তো বিগত 9 বছরের সামরিক শাসন ছিল না আমাদের সময় 80s-এ, সেটাকে আমরা সামরিক শাসনকে আমরা হটিয়ে দিয়ে আমরা একটা নির্বাচিত শাসন ব্যবস্থা এনেছিলাম। তো হতে পারতো তো। সুতরাং অনেক বেশি এজেন্ডা নিতে গেলে হয় কি, আমি যদি এইভাবে বলি যে অনেকগুলো জিনিস এইভাবে নিতে গেলে সব জিনিস আমি গ্রিপে রাখতে পারবো না, তখন এখান দিয়ে পড়বে ওখান দিয়ে পড়বে, আর দেখা গেলো মূল্যবান জিনিসটা পড়ে যেতে পারে। ধন্যবাদ আসাদুজ্জামান রিপন। রুহিন হোসেন প্রিন্স, রিপন ভাইয়ের আলোচনার সূত্র ধরেই আপনার তো ঐক্যমত্য কমিশনে সংখ্যানুপাতিক নির্বাচনের ব্যাপারে পক্ষে মত দিয়েছেন। ঐক্যমত এই সংখ্যানুপাতিক নির্বাচনকে ঘিরে যে ধরনের আশঙ্কা প্রকাশ করছেন রিপন ভাই তথা তার দল বিএনপি, তার বিপরীতে আপনাদের যুক্তি কি? সংখ্যানুপাতিক নির্বাচনের আমার মনে হয় আলোচনাটা কংক্রিট জায়গায় আসছে না, কারণ কেন তাও আমি একটু ছোট্ট করে ভূমিকা দিয়ে বলি, না হলে জিনিসটা ভুল বোঝাবুঝিভাবে কংক্রিট জায়গায় বলা যায় না। প্রথম কথা, এই মুহূর্তে দরকারটা কি? আমরা বহুদিন ধরে বলে আসছি যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার, এই যে রেজিম চেঞ্জের পরে দ্রুততম সময়ে সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা সংস্কার করা দরকার সংস্কার করে নির্বাচনে যাইতে হবে। এবার আসি কোন নির্বাচন? পার্লামেন্ট নির্বাচন। তাহলে তো আপনি এই আলোচনা আর থাকে না। প্রথমে এটাকে আপনি দাড়ি টানবেন কি টানবেন না, এটাই। এবার আসি বাংলাদেশের জন্য উপযুক্ত সিস্টেম কোনটা, এটা নিয়ে ডিবেট আছে, কিন্তু আমি কথাটা উঠলো বলে বলি, নাহলে হয়তো আলোচনা করতাম না। আগের পয়েন্টটা ক্লিয়ার করেন। তাহলে এই মুহূর্তে আমাদের দাবি কি? নির্বাচন, এবং নির্বাচন এখন যে প্রচলিত যে ব্যবস্থায় আছে, কথা সোজা। এবং এইটা যদি ডিলে হয়,
আরও সংকটে পড়বে। এবং প্রসঙ্গক্রমে আপনাকে বলে দিই, সরি আমি ওই জায়গায় যাওয়ার আগে আরেকটা বলি, এখন অনেকের নানা চিন্তা আছে। সেই চিন্তা কি জানেন? ওই যে কি করা যাবে কোরিডোরে এইবারের নির্বাচনে ওইটা তারা করতে চায়। আমরা পরিষ্কার করে বলেছি নো, এইবার আমরা যে পয়েন্টে ঐক্যমত্য হব, নির্বাচিত পার্লামেন্ট সে ব্যাপারে ভূমিকা পালন করবে। এই আলোচনাটা আমার ক্ষোভ হচ্ছে, আমি ক্ষোভ শব্দটাই উচ্চারণ করলাম। আমরা রাজনীতিবিদরা যে ঐক্যমত্যের নামে যেখানে যাচ্ছি, এখন এটা কংক্রিট করতে পারিনি। আমি দায়িত্ব নিয়ে কথাটা বললাম। আমি জানি সময় আপনি দেবেন না, এই জন্য এবার পরেরটা চলে যাই। এবার আসি নির্বাচন কোনটা উপযুক্ত। আমরা কিন্তু মনে করি এখন না, 90 দশক থেকে বলে আসছি বাংলাদেশে, আচ্ছা বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হতে হবে সংখ্যানুপাতিক পদ্ধতি। তবে তার সাথে বিষয় আছে, সেটা কি? প্রথম হইতে হবে আমাদের সংবিধানে যেভাবে ক্ষমতার বিকেন্দ্রীকরণের কথা আছে, স্থানীয় সরকার নির্বাচন তাকে শক্তিশালী করতে হবে। ধরুন কোনো একটা জেলায় কেউ যদি উন্নয়নের কাজ করতে চান, তিনি ওই জেলা পরিষদের চেয়ারম্যান হবেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান হবেন, অথবা ইউনিয়ন পরিষদে যাবেন। আর এইটা হবে হচ্ছে যারা আইন প্রণয়নে ভূমিকা পালন করবেন। সেক্ষেত্রে চিন্তার ডিফারেন্সের জন্য বলি, রিপন ভাই যেটা বলছেন ওইটার সাথে আমরা হয়তোবা অন্য কারোর মত, আমরা তা না। সেইটা হবে, ধরে নেন কথার কথা উদাহরণ দিলাম যে কমিউনিস্ট পার্টি 5% ভোট পেল, তাহলে 300 আসনে 15টা আসন, তাই অন্য কেউ 40% ভোট পেল, 120টা। প্রথমে তালিকা করে আগেই ঘোষিত হবে, এটা ভেতরেও থাকতে পারে, ওপেনও হইতে পারে, নারী অনুপাত হইতে পারে, 1, 2, 3 করে ওরাই হবে নির্বাচিত। সুতরাং এইটার সাথে জেলার সম্পর্ক থাকবে না, কিন্তু এইটার সাথে জড়িত কোনটা? ওই যে বললাম স্থানীয় সরকার শক্তিশালী করার উপরে। তাহলে সেইটা আমরা পরের দিকে যেতে পারি। এই 2। এবার 3 নম্বর কথা আপনি যেটা বলেছেন, এটা বলে আমি থামি। সেটা হচ্ছে আসলে আজকে এটা কোনো এজেন্ডা ছিল না। ক্লিয়ার? এজেন্ডা ছিল কোনটা? আজকে যে 2টা প্রধান আলোচনা, তার মধ্যে একটা ছিল উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষের বিষয়টা। আমরা আগেও বলেছিলাম, আমরা এটা বিএনপি মনে করেন দরকার, তাদের 31 দফায় আছে। আমরা কমিউনিস্ট পার্টি এবং আরও কয়েকটা বামপন্থী দল অনেকেও আমরা মনে করি বাংলাদেশের বাস্তবতায় এই মুহূর্তে উচ্চ কক্ষের দরকার নেই। আমি আজকে পরিষ্কার বলেছি, বাংলাদেশে একটা পর্যায়ে এসে মেবি প্রাদেশিক সরকার হইতে পারে, উচ্চ কক্ষ লাগতে পারে, কিন্তু এখন আমরা প্রয়োজন মনে করছি না। এখন কাজ হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত পার্লামেন্ট, এই জায়গাটা দরকার। কিন্তু আলোচনাটা আসছে এই কারণে, আলোচনার এই ঐক্যমত্য কমিশনের অবস্থাটা এরকম, উচ্চকক্ষ যেন হয়ে গেছে। তো আমরা তো আমাদের মত করি, আপনি করবেন কি করবেন না পরের পার্লামেন্টের পর। তখন আমরা বললাম যে আপনি যে ঐক্যকক্ষ নিশ্চিত করছেন, এটা তো অনেকের দ্বিমত আছে। আবার সংখ্যানুপাতিক পদ্ধতির আলোচনাটা একটা ভুল জায়গায় যাচ্ছে, কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি। নিম্নকক্ষ নামে ওনারা যেটা করছেন, উচ্চ কক্ষের 2টা আলোচনা আছে। কেউ মনে করেন সংখ্যানুপাতির ভিত্তিতে হবে, আর কেউ কেউ মনে করেন নো। তখন যখন আলোচনা আমরা বলেছি উচ্চকক্ষ কিভাবে হবে, আমরা কমিউনিস্ট পার্টিতে পার্টিসিপেটই করব না, কারণ উচ্চকক্ষ আমরা চাই না। সুতরাং ওইটা কিভাবে হবে না হবে এখন দরকার নেই, যদি কখনো চাই। এই আলোচনা আসছে বলে প্রসঙ্গক্রমে বলতে হয়েছে। কিন্তু আমি এটা বলছি, আমরা এখনো মনে করি এই আলোচনা করা মানে অনেক আলোচনা, এটা শুধু একটা না, আরও অনেক পয়েন্ট আনা মানে। তাহলে অনেকে বাইরের পারসেপশন হবে আমরা এইবারে চাচ্ছি, এটা যাচ্ছি, তাহলে গণভোট করবো কিনা, এ করবো কিনা, সে করবো কিনা। এই ব্যাপারে আমরা বলে আউট অ্যান্ড আউট আমরা কমিউনিস্ট পার্টি আগেই রিজেক্ট করে দিয়েছি। গণভোট বলেন, গণপরিষদ বলেন, এইটা এই মুহূর্তে কোনোটা জরুরি না। কারণ আমরা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের দিকে যদি না গাই, দেশ নতুন নতুন সংকটে পড়তে পারে, অনেকে নানা ধরনের ডিজাইন বাস্তবায়নের চেষ্টা করতে পারে। সুতরাং ওই কাজ করার জন্য এগুলো আলোচনায় থাকুক, কোনো অসুবিধা নেই, আলোচনায় কোনো আপত্তি নেই। ধরুন এটা বলে শেষ করি, ধরুন নির্বাচন যখন হবে, মেবি আমি বুঝি যদি ওনারা মনে করেন এটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, যে কি বলে যে উচ্চকক্ষ নিম্নকক্ষ, ওনাদের এজেন্ডায় থাকবে, আমাদের এজেন্ডায় করবো সংখ্যানুপাতিক পদ্ধতি, দেন মানুষ যেটাকে গ্রহণ করে সেটাই হবে। এটা হচ্ছে পরিষ্কার আমাদের বক্তব্য, যেটা আজকে এখানে আমরা বলেছি। ধন্যবাদ রুহিন হোসেন প্রিন্স। সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলো আলোচনা শুনলাম। সংস্কারের বাইরে যেটা দিয়ে শুরু করেছিলাম যে নির্বাচন কবে হবে সেটা কিন্তু এখনো পরিষ্কার নয়, কেননা সরকারের তরফ থেকে একটা ডেট ঘোষণা করা, মানে সময় ঘোষণা করা ছিল যে এপ্রিল, বিএনপির তরফ থেকে ফেব্রুয়ারিতে জানানো হয়েছিল। সেখানে একটু শর্ত ছিল, মানে একটা শর্ত উল্লেখ করেছিল অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে। আপনার কাছে কি নির্বাচনের চিত্রটা পরিষ্কার? এই সংস্কার নিয়ে যে দীর্ঘ আলোচনা চলছে, তার বাইরে গিয়ে নির্বাচনটা কখন হচ্ছে সে বিষয়ে দেশের মানুষ কি পরিষ্কার আছে রাজনৈতিক দলগুলোর চাওয়া পাওয়ার বাইরে গিয়ে? না, মানুষ এখনো এটা স্থির হতে পারছে না। লন্ডন বৈঠকের পর মানুষ ভেবেছিল যে ডিসেম্বর বা ফেব্রুয়ারির মধ্যে, ফার্স্ট উইকের মধ্যে ইলেকশন হয়ে যাবে। কিন্তু আজকেও পত্রপত্রিকায় যেগুলো আসছে, বা ইলেকশন কমিশনারের সঙ্গে যখন প্রধান উপদেষ্টার বৈঠক হলো, সেখানে এক লাইন কোনো বক্তৃতা নাই মিডিয়ার জন্য।
তো তাতে করে তো এটা এক ধরনের সন্দেহ প্রকাশ রয়ে যায় আসলে কি এটা ফেব্রুয়ারির মধ্যে ইলেকশন হবে কিনা। তবে যেই ধারাবাহিকতা বা আবহাওয়া সব কিছু মিলিয়ে রাজনৈতিক দলগুলো চাওয়া, মানে বিএনপি বলেন, জামায়াত বলেন, অন্যান্য রাজনৈতিক দলগুলো সবাই তো ফেব্রুয়ারিতে চায়। তো উনি সবাই যদি চায়, ডক্টর ইউনূস আবার সেটাকে কীভাবে অ্যাভয়েড করে এপ্রিলে নিয়ে যাবেন বা জুনে নিয়ে যাবেন সেটাও সম্ভব না। কিন্তু তার যে কার্যক্রম আল ইলিয়াস কমিটি সহ অন্যান্য যেগুলো কাজ করছে, আজকেও যে হতাশা ব্যক্ত করছে, আপনি বললেন আমাকে এর আগে শোয়ের আগেই যে জুলাইতে হতে পারে কিনা সনদ আপনাদের রিপোর্টে আছে, সেটা নিয়ে যে একটা অনিশ্চয়তা, তো এইগুলোতে মানুষ মনে করে যে এগুলো পিছিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র, বলবো না, একটু সফট অন্য কোনো শব্দ থাকলে আপনি ব্যবহার করতে বুঝতে পারেন, যে সেই ধরনের একটা দিকে যাচ্ছে। তো এটা না করে আসলে প্রিন্স ভাই যেটা বললেন যে ভাই দরকারটা কি আমাদের এখন, আমাদের প্রধান দরকার এখন একটা নির্বাচিত সরকার। একটা নির্বাচিত সরকার নাই বলে দেশে এখন যে কেউ সরকার, হ্যাঁ এই শব্দটা আমি বলি আমার উপর অনেকে রাগ করে, সমস্ত টোকাই এখন ক্ষমতাবান। তো এত টোকাই ক্ষমতাবান হলে তো হবে না দেশের মধ্যে। আমরা যে কোনো রাজনৈতিক দল ক্ষমতাবান হোক, সেটা বিএনপি হোক, আওয়ামী লীগ হোক, যেটা জামায়াত হোক, সমস্যা নাই, এবং এনসিপি হোক, আমরা তাদের কথা শুনবো। এখন তো 4 দলের 14 রকম কথা, এখন কোনটা তাহলে পলিসি মেকিং এখানে সমস্যা হয়, পাবলিকের সমস্যা হয়, যারা চাঁদা দেয় তাদের সমস্যা হয়, কারণ কতজনকে চাঁদা দিবে তারা। তো এইগুলোর জন্য তারপরে বিদেশি বিনিয়োগের সমস্যা হয়, দেশীয় বিনিয়োগের সমস্যা হয়। আজকে ডক্টর ইউনূস ক্ষমতা নেওয়ার পর থেকে কয়জন ব্যক্তি এখানে বিনিয়োগ করেছে, কেন বিনিয়োগ করতে পারছে না, সে একটা অনিশ্চয়তা, সরকারে কে আসবে, তাদের পলিসি কি হবে। সো এত কিছুর মূলের বিষয়টা হচ্ছে বিদেশ থেকে রেমিটেন্স আসছে, সেটা দেখালে তো শুধু হবে না। রেমিটেন্সগুলো কি, আপনার যখন অ্যাক্টিভিটিস না থাকে তার রেমিটেন্সটা একটু জমবেই, আর এমন রেমিটেন্স জমে যায় না যে আপনি বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক হয়ে গেছেন। যেটুকু আছে ঠিক আছে, আমরা স্যাটিসফাইড এইটুকুতে, কিন্তু দেশ কিভাবে চলবে সেটার জন্য একটা নির্বাচিত সরকার লাগবে, অবিলম্বে লাগবে। এবং সেই অবিলম্বে লাগার জন্য সরকারের উচিত নির্বাচনের একটা রোড ম্যাপ তৈরি করা। ইলেকশন কমিশনের সাথে যখন উনি বৈঠকে বসলেন, ফেব্রুয়ারি যদি ইলেকশন হয় তাহলে এর মধ্যে তো একটা রূপরেখা চলে আসার কথা যে কিভাবে আমরা এটা কন্ডাক্ট করব। আরেকটা বিষয় মাথার মধ্যে রয়ে গেছে সবার, যে স্থানীয় সরকার নির্বাচন। প্রিন্স ভাই খুব ভালো করে এটা তুলে ধরেছেন যে আসলে আমরা আমাদের যে সংস্কারের কথা বলতেছি, কিসের সংস্কার এগুলা, আমাদের কনসেপ্টে তো ভুল রয়ে গেছে। আমাদের পার্লামেন্টে যারা যাবে তারা হচ্ছে আইন প্রণেতা, এখন তারা যদি তার এলাকায় কালভার্ট কি হবে, এই কি হবে, সেগুলো নিয়ে ব্যস্ত থাকে, রাজনৈতিক দলগুলোর কোন শাখাতে কে আসবে এগুলো নিয়ে থাকে, তাহলে তো হবে না। তাহলে এই জায়গাগুলোর জন্য আমাদের বিদ্যমান যে আইন, বিদ্যমান যে কালচার আছে, সেটাতে তো খুবই ভালোভাবে আছে। আমাদের উপজেলা পরিষদ আছে, আমাদের জেলা পরিষদ আছে, ইউনিয়ন পরিষদ আছে, এবং খুব কার্যকরভাবে আছে। আমাদের পৌরসভা আছে, সিটি কর্পোরেশন আছে। তো এই স্থানীয় এই সরকার এসে যেটা প্রথমে করে দিল ভুল, সেটা হচ্ছে এদের সবগুলোকে বাতিল করে দিয়েছে। তারা স্বৈরাচারের দোষর এই জন্য ইউনিয়ন পরিষদটাকে রেখেছে, এখন 1/3ও কাজ করছে না। তাহলে আমরা গ্রাম পর্যায়ে যেই সব আমার দোরগোড়ায় যার থেকে আমি সেবা পাবো, তাকে সে এখন দৌড়ের উপরে আছে। সেই জায়গায় আমি মনে করি যে বিএনপি এটা হয়তো রাখছে না, বা অন্য কোন দল কি বিরোধিতা করছে আমি জানি না। আমি মনে করি যে আমাদের যে জাতীয় নির্বাচন, তার আগে স্থানীয় সরকার পরিষদ নির্বাচন করা উচিত। এটা একটা টেস্ট কেস হবে এই সরকারের জন্য, এই আসলে সক্ষম কিনা একটা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের জন্য। এবং স্থানীয় সরকার নির্বাচন করলে আমাদের এখানে আমরা কিছু নিরপেক্ষ, কিছু ভালো লোক পেতে পারি। কারণ আমরা দেখেছি অতীত ইতিহাসে রাজনৈতিক দলগুলো যখনই ক্ষমতায় আসে, তাদের চেলা চামুন্ডারাই এখানে এই পোস্টগুলো, স্থানীয় সরকারের পোস্টগুলো দখল করে নেয়, জোর জবরদস্তি করে ইলেকশন করে। সো আপনি একটা ফেয়ার ইলেকশন করতে যান শুধুমাত্র সংসদ নির্বাচন কেন, সংসদের আগে মানুষের দোরগোড়ায় যারা থাকে, মানুষ যাদের সেবা পায়, সরাসরি সেবা পায়, সেখানে একটা স্বচ্ছ লোকগুলো যাতে ভোট দিতে পারে, তাদেরকে আনা উচিত। ধন্যবাদ আনিস আলমকে। আমাদের একটা বিরতি নেওয়ার সময় আছে, আমরা আবারও আসবো বিরতির পরে। দর্শক, একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি একটু পরে। বিরতির পর আবারও ফিরে এলাম আজকের আলোচনায়। আমরা শুরুতে আলোচনা করছিলাম যে নির্বাচন কখন হবে এবং সংস্কার প্রক্রিয়ার কি অবস্থা। সংস্কার নিয়ে যে আলোচনা চলছে, আসলুজ্জামান রিপন, মানে জুলাই সনদ একটা ঘোষণা হবে সে বিষয়ে সব রাজনৈতিক দলই ঐক্যমত জানিয়েছে যে
ঐক্যমতের ভিত্তিতে একটা জুলাই সনদ হবে। জুলাই সনদটাই যদি দেরি হয়ে যায়, এবং যেহেতু ডক্টর ইউনূসের উপদেষ্টা লন্ডনে বলেছিলেন যে সংস্কার যদি শেষ হয় বা সংস্কার যদি প্রত্যাশিত মাত্রায় থাকে তাহলে ফেব্রুয়ারির শুরুতে নির্বাচন হতে পারে, একটা শর্ত যুক্ত ছিল। তো শর্ত না, এটা তো খুবই খুবই সহজ। এখন যদি জুলাই সনদে দেরিতে হয়, আপনি যে সংখ্যাটা প্রকাশ, জুলাই সনদ যদি হবে, যদি আমি এতগুলো যদি রাখবো কেন আজকে কারণ জুলাই সনদের সভাপতি বলেছেন, সহসভাপতি, যে তিনি হয়তোবা জুলাই সনদটা ঘোষণা করতে পারবেন না যে অবস্থায় আছে। জুলাইতে তাহলে নির্বাচন যে দিলে হতে পারে কিনা, আপনি যে সংখ্যা প্রকাশ করছিলেন। জুন অলরেডি শেষ, অলমোস্ট। জুলাই মাসের মানে সনদটা হওয়ার কথা, এবং হতে পারলে খুব ভালো হতো, উইদিন 5 অগাস্টের মধ্যে হতে পারলে এটা সিগনিফিকেন্ট হতো, এটা সিগনিফাই করতো এটা। তো যাই হোক, সেটা সবার একটু চেষ্টা থাকা উচিত হবে, কারণ এই ব্যাপারে তো আমাদের কারোর কোনো ভিন্ন মত নাই। আমাদের তো জাতির কাছে তো আমাদের একটা কমিটমেন্ট আছে, মানুষের অ্যাসপিরেশন আছে। এই মুভমেন্টটা তো ইটস নট এ অনলি একটা চেঞ্জ ওভার না, একটা আওয়ামী লীগ সরকার এখান থেকে বিতাড়িত হয়েছে, তারপর আরেকটি সরকার, ইটস নট লাইক দ্যাট। এটা একটা ফ্যাসিবাদের পতন ঘটেছে। ওই ফ্যাসিবাদটার আবার রিভাইভাল হয়তো কোনো স্কোপ নাই। যেমন জার্মানি হিটলারের দলের আর ফেরত আসার কোনো সুযোগ নাই, ওই নাম উচ্চারণ করলে শাস্তি। তো সুতরাং আওয়ামী লীগকে তো আপনি ওইভাবে চিন্তা করতে, এটা তো মানবতা বিরোধী অপরাধ করার মতো একটা পার্টি। তো সেই পার্টিকে নিয়ে তো আমার আলোচনা করার কোনো কারণ নাই। আমার বক্তব্য হচ্ছে অন্য জায়গায়। আমি ওইখানে মানে স্থানীয় সরকার নিয়ে আমি একটু অন্য জায়গায় যেতে চাই। স্থানীয় সরকার নিয়ে আলোচনা করলে আইডিয়ালি, কনসেপচুয়ালি খুবই ভালো, এটি হওয়া উচিত। যারা ল ফ্রেমার, তারা আইন প্রণয়ন করবেন, বিশেষ করে পার্লামেন্টারি মেম্বাররা, কিন্তু বাংলাদেশে সেটা হয় না। না হওয়ার অন্যতম কারণ হচ্ছে যে আমার স্থানীয় সরকারের যে সক্ষমতা, আপনি চোখ বুঝে দেখেন তো, যারা আপনার অনুষ্ঠান শুনছেন, হোয়াট কাইন্ড অফ পিপল তারা আপনার ইউনিয়ন পরিষদ ইলেক্টেড হন। তারা সপ্তাহে 5 দিন এলাকায় থাকেন না। শুক্রবারের চেয়ারম্যান, আজকে আমি বক্তৃতায় বলে আসছি আমার এলাকায়, উই আর নো মোর ইন্টারেস্টেড টু সি ওই চেয়ারম্যান অফ ফ্রাইডে, এটা ওই শুক্রবারের চেয়ারম্যান আমরা দেখতে চাই না। কিন্তু আশেপাশের জেলাগুলো বাস্তবতা হচ্ছে ওই জায়গায় উপজেলা পরিষদ, বাস্তবতা আসলে উপজেলা পরিষদের যেই লোকেরা চেয়ারম্যান হওয়ার জন্য অ্যাসপায়ার করে, এটা তো উপজেলা পরিষদের তিনি চেয়ারম্যান। নিয়ম অনুযায়ী তো ওই ইউনো তার ওই পরিষদের তিনি মানে নির্বাহী কর্মকর্তা। কিন্তু যে লেভেল অফ পিপল আপনার উপজেলাতে চেয়ারম্যান হন, ডিউ থিঙ্ক যে ওখানে প্রায় 20-25 জন ক্যাডার অফিসার কাজ করেন, ওখানে একজন আপনার অলমোস্ট সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি লেভেলের একজন লোক আপনার ইউনো হিসেবে কাজ করেন। তারা তো এই উপজেলার চেয়ারম্যানের সাথে অ্যাডজাস্ট করতে পারে না, নট বিকজ অফ এডুকেশন, পারসেপশন, লেভেল, অনেক কিছু, রাজনৈতিক প্রজ্ঞা ইত্যাদি নানান কিছু থাকে। তো আপনার ওই লেভেল অফ পিপুলকে আমি উপজেলা পরিষদে নিয়ে আসছি। এক সময় আমি যদি এইভাবে বলি, একসময় আওয়ামী লীগের জেনারেল সেক্রেটারি আপনার আব্দুল জলিল, উনি একসময় নওগাঁ পৌরসভার চেয়ারম্যান ছিলেন। একসময় বিএনপির বর্তমান মহাসচিব, তিনি ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান ছিলেন। আপনি কি এই জাতীয় আব্দুল জলিল অথবা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতন লোককে বাংলাদেশে কোনো পৌরসভার কি আপনি মেয়র বা চেয়ারম্যান দেখতে পান না? তারা কিন্তু তাদের রেসপেক্টিভ পৌরসভার চেয়ারম্যান বা মেয়র, ইকুইভ্যালেন্ট মেয়র, এখন তারা ওখান থেকে তারা জাতীয় রাজনীতিও তারা উঠে এসেছিলেন, তাই না? এখন আপনি দেখেন তো কোন লেভেলের লোকজন আপনার মানে ওইসব পোস্টে যাওয়ার জন্য ব্যস্ত হচ্ছে। তারা কি স্থানীয় জনগণকে সময় দিচ্ছেন? উন্নয়ন নিয়ে তাদের কোনো ভাবনা আছে? সব তো ঢাকা বেসড হয়ে যায়। এটার একটা কারণও আছে, সরকার ওদের সুযোগ সুবিধা, বেতন ভাতা, ওই এলাকায় থাকার যে কম্পালশন, ওই এলাকায় থাকার কম্পালশন নেই। আমেরিকায় যাওয়া দরকার নেই। দিল্লিতে কি পার্লামেন্টের মেম্বাররা দিল্লিতে থাকে? অধিবেশন শেষ হয়ে যাওয়ার পরে যার যার রাজ্যে চলে যাচ্ছে, এলাকায় চলে যাচ্ছে। আমেরিকায় তো নয়, ওয়াশিংটন ডিসিতে অধিবেশন শেষ, যে যার মতো স্টেটে চলে যাচ্ছে। লন্ডনও তাই। ইট ইজ বাংলাদেশ, শুধুমাত্র বাংলাদেশ। ইভেন পাকিস্তানে ইসলামাবাদে কি এমপিদের বাসা বাড়ি আছে নাকি? এমপি হোস্টেল মানে কি? আপনি অধিবেশন চলবে, ওই সময় হোস্টেলে আপনি রাত্রে থাকবেন, নামই তো হোস্টেল। ওখানে আপনি বউ বাচ্চা নিয়ে পার্মানেন্ট বাসা বাড়ি গাড়িয়ে বুঝছেন, হ্যাঁ। তারপরে এনে বাচ্চা কাছে ভিকারু নেশায় পড়াবেন, অমুক নেশায় পড়াবেন, একটা সেটেলমেন্টে চলে যাচ্ছেন আপনি, নাকি? তো এই যে ব্যবস্থা, এই ব্যবস্থাটা তো আপনার ভাঙতে হবে। আপনি 100 মানে যদি আমার পার্টি অ্যাগ্রি করেছে, বাট আমি একজন নাগরিক হিসেবে আমার ভাবনা, আপনি বাংলাদেশকে আসলে টোটালি ভেরি ফ্র্যাঙ্কলি, আমি তো রাজনীতির বাইরে পেশায় তো আমি সাংবাদিকতা করি। আমি তো বাংলাদেশে অনেক জেলাতে, অধিকাংশ জেলাতে টোটালি ভেরি ফ্র্যাঙ্কলি, অনেক পলিটিক্যাল পার্টির 30 জনের একটা গভর্নমেন্ট
একটা সুশাসন ডেলিভারি করার মতো একটা নির্বাচিত প্রতিনিধি, একটা গভর্নমেন্ট ফর্ম করার মতন অনেক উপযুক্ত লোক অনেক দলের মধ্যেই নাই, বাস্তবতা হচ্ছে। আপনি 300 আসনে যে আপনি দেখছেন না কোন জাতীয় লোকজন, বদি সদি টাইপের লোক, হাজি সেলিম টাইপের লোকজন, জয়নাল হাজারি টাইপের মতো লোকজনের পার্লামেন্টে আনছি তো আমরা, বাস্তবতা তো এইটা নাকি? তো এখন আপনার 100 নারী আসন আপনি অ্যাগ্রি করলাম আমরা সবাই, যেই দেশে একটা জেলাতে 3-4টে উপযুক্ত লোক পার্লামেন্টের মেম্বার পাওয়া যায় না, অনেক জেলাতে, আমি দায়িত্ব নিয়ে বলতে চাই, অনেক জেলাতে পাওয়া যায় না। আপনি অনেক জেলাতে পাবেন না যে মানে এমপি ক্যান্ডিডেট, মানে ধরুন 4টে আসন, 4টে মাস্টার ডিগ্রি হোল্ডার লোক নাই, মানে এম ক্যান্ডিডেটের মাস্টার ডিগ্রি হোল্ডার না, মানে বাট ইটস নট ইম্পর্টেন্ট যে মাস্টার ডিগ্রি হোল্ডার হইতে হবে। মানে পার্লামেন্টে ডেলিভারি করার মতো, ল ফ্রেম করার মতো, অন্য অনুচ্ছেদ বোঝার মতো কোনটা কি দেখবেন না? স্পিকারের মানে ভাষণ কি দিয়েছে দেখছি তোমরা, লাস্ট মোমেন্টে বলে আমার এলাকায় খাল লাগবে, আমার এলাকায় বিল লাগবে, বলতে বলতে সময় নেই তো, তখন এলাকায় খাল বিল চায়। তো খাল বিল তো এটা প্রাকৃতিকভাবে, কিন্তু সে খালও চায়, বিলও চায়। তো এখন 100টা নারী আসন, যেই দেশে 3-4টা এমপি, সব এমপিগুলোকে আপনি একটা জেলায় উপযুক্ত পান না, সেখানে আপনি অলমোস্ট 1.5 প্রতি জেলাতে একটা করে আপনি নারী এমপি চাচ্ছেন। তো এইগুলো তো এই যে শর্টকামিংসগুলো, লিমিটেশনগুলো, এগুলো তো আমাদের ফিল করতে হবে। আপনি কনসেপচুয়ালি অনেক ভালো কথা বলছি, কিন্তু আমি প্র্যাকটিক্যাল কি ফেস করছি? আমার পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটিতে যাওয়ার মতো মেম্বার কয়জন তৈরি করছি যারা গভর্নমেন্টকে অ্যাকাউন্টেবল করবে? গণতন্ত্রের শর্ত, সুশাসনের শর্ত, সরকারকে জবাবদিহি করার শর্ত হচ্ছে পার্লামেন্টারি ব্যবস্থায় পার্লামেন্টারি কমিটি, যেমন আমেরিকা কংগ্রেশনাল কমিটি অন ফরেন অ্যাফেয়ার্স, এডুকেশনাল অ্যাফেয়ার্স, ডিফেন্স অ্যাফেয়ার্স, জুডিশিয়ারি অ্যাফেয়ার্স, তারা তো বিচারপতি নিয়োগের পর্যন্ত হিয়ারিং করায়। আমার দেশে যদি আপনি একটা পার্লামেন্টারি কমিটি যদি করেন, যে আমরা ধরে নিচ্ছি পার্লামেন্টারি কমিটি ভিসি নিয়োগের বেলায় তারা চিন্তা করবেন, বিচারপতি নিয়োগের বেলায় চিন্তা করবেন, অ্যাম্বাসেডর নিয়োগের বেলায় তারা চিন্তা করবেন, অর্থাৎ মতামত দেবেন, স্ক্রুটিনি করবেন। ওই লেভেল অফ পিপুল কি আমি আসলে পার্লামেন্টে আনার মতন বাস্তব জায়গায় আছে কি না, তাই না? তো এই জিনিসগুলো চিন্তা করতে হবে না? অবশ্যই আমরা আপনার পয়েন্টটা নিয়েছি, মানে বুঝতে পেরেছি। তো রহিন হোসেন প্রিন্স, মানে আপনি তো সংস্কার কমিশনের বৈঠকে যোগ দেন, আপনার কি মনে হচ্ছে যে এই যে সংস্কার প্রক্রিয়া যে চলছে, এটা একদিকে ডিলে যদি হয়, আর পাশাপাশি নতুন ইস্যু ইলেকশনের আগে আসছে, এবং শুধু একদিক থেকে না, কিছু মানে সম্মিলিত স্বর, যেমন আমরা সংখ্যানুপাতিক নির্বাচন ব্যাপারে সরাসরি উদ্যান থেকে এক ধরনের ঘোষণা দেখতে পেয়েছি সমমনাদের নিয়ে, এরকম নতুন ইস্যু, এই যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন, এরকম নতুন ইস্যু সামনে আসবে এরকম শঙ্কা করছেন অনেকে। আপনি কি তাই মনে করেন? না, আমি শুধু ওইটার উত্তর না দিয়ে আমি একটু কংক্রিট ফর্ম উত্তর দিই, কারণ আমি শুরু যেটা উত্তর দেওয়া শব্দটা ভুল, আমি উত্তর দিতে চাই না, বলছি আমার বুঝটা বলতে চাই, এটাই বোধহয় কারেক্ট। তার আগে একটু ছোট্ট রেসপন্স করি, কারণ যেহেতু আলোচনা আসছে, একটাটি ঠিকই, আমাদের দেশের মিনিমাম ডেমোক্রেসির প্র্যাকটিসই করতে পারিনি। আমাদের একটা গভর্নমেন্ট গেলে পাল্টা ছায়া সরকার এটা করতে পারিনি বলে আমরা অনেকগুলো কিন্তু মানুষকে তৈরি করতে পারিনি। এ ব্যাপার আমাদের দেয় নাই, কিন্তু এটা করতে হবে, থেমে গেলাম। আর একটা হচ্ছে নারীদের, এখনো পর্যন্ত তো আমরা তাদের একটা কোঠা এই অর্থে, কারণ নানা কারণে পিছিয়ে পড়ে, তাদের অপরাধ না, আমাদেরই অপরাধের কারণে তাকে তুলে আনার জন্য কিছু কাজ করতে হবে। তাতে আমি অস্বাভাবিক মনে করি না। 100 জন মানুষ বাংলাদেশে নাই তা আমি মনে করি না, যে কই আলোচনা আমি থামলাম না। এইবার আসি, আমি কথাটাকে এইভাবে, আপনি বুঝেছি যেটা আপনি জানতে চান, বা আমিও এই সুযোগে জানাতে চাই দেশবাসীকে যারা শুনছেন, ভাই যদি শোনেন, আর অনেকে আমাদের কথা নাও শুনতে চান, সেটা আমি বাদ দিলাম। যেমন উনি তো গভর্নমেন্ট অন্য সবাইকে নিয়ে করতে চায়, বামপন্থী আর কমিউনিস্ট পার্টির কথা উনি ভাবেনও না, আমি ভাবতেও বলছি না, বোঝার জন্য বলি। এই জন্য অনেকে হয়তো আমাদের কথা শুনতেও চান না, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমি বলছি কেন জানেন, ওই যে ঐক্যমত্য কমিশনের মিটিংয়ে যে আমরা আজকেও বলেছি, আগেও বলেছি, এসি রুমের নিচেই থাকি, বিস্কিট চা খাই, দুপুরে খাই, আমরা বলেছি যে পার্লামেন্টে তো আমরা বলতাম যে এই পার্লামেন্টে কত ঘন্টা আলোচনা করেন, কত টাকা অপচয়, জনগণের জন্য কী করলেন, মানুষ যদি আমাদেরকে জিজ্ঞেস করে। সুতরাং প্রতিটি মুহূর্তেই ঐক্যমত্য যেখানে আলোচনায় যাচ্ছি যথাযথ ব্যবহার হওয়া দরকার, এটা একটা। এবার আসি, এখানে প্রবলেমটা যেটা হয়েছে সেটা হচ্ছে ঐক্যমত্য, এটা বাইরেও বলেছে, ওইখানে বলেছে, ঐক্যমত্য কমিশন তারা এত ছড়ায় নিয়েছে, তারা যদি সুনির্দিষ্ট কি করবে আমার ধারণা বিরাট একটা আকাঙ্ক্ষা করেছে। আমরা যে বারবার বলছি
5ই অক্টোবর 2024-এর কথা, যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে আমরা বলেছিলাম যে আপনি এত কাজ করছেন, এটা কি করবেন, কিন্তু উনি একটু উত্তর দিয়েছিলেন, আমি সেটাকে এখন স্ট্যান্ডার্ড ধরি। উনি বলেছিলেন যে আমার কোনো সমস্যা না, আমি যতটুকু দেখব ঐক্যমত্য হয় সেটা গ্রহণ করব, 19-20 থাকলে আলোচনা করার চেষ্টা করব, না হলে নাই। কিন্তু এই ঐক্যমত্য কমিশন আমরা সেটা সমস্যা দেখছি। এখন আমি একেবারে সহজটা বলি, আপনি যেহেতু আজকে বললেন যে সহসভাপতি, প্রথমে উনি একটু আশঙ্কা বা এটা বলেছেন, হ্যাঁ উনি এটা করেছেন কারেক্ট, কিন্তু আমি ব্যক্তিগতভাবেও যদি বলেন, পার্টির পক্ষ থেকে উত্তরে বলেছি যে আপনি যে হতাশা ব্যক্ত করেছেন, হতাশার কারণ তো আমরা দেখছি না। কেন? কারণ এই যে বলছেন যে ঐক্যমত্য, যে কয়টা পয়েন্ট ঐক্যমত্য হয়েছে সেইটা নিয়ে যদি আমরা আগাই তাহলে এটা কিন্তু প্রবলেম না। আর সনদ, এই কথাটা হচ্ছে যদি বলেন সনদ কি, আপনি কি জানেন? জানলে আমাকে জানান, রিপন ভাই জানলে আমাকে জানান, আমি এখনো জানি না। কিন্তু বুঝি যেটা, বা আমার বুঝ আপনার সাথে তো মিলবে না, ওনার সাথে মিলবে না। আমি ধরে নিয়েছি যে এই যে আলোচনায় রাজনৈতিক দলগুলোকে যে পয়েন্ট ঐক্যমত্য হয়েছে সেটাই হবে আমাদের সবার বক্তব্য, যেইটা হবে সেইটা হলে কিন্তু কোনো অসম্ভব না। আমি আপনাকে খালি জানাই 5টা গুরুত্বপূর্ণ পয়েন্টে কিন্তু ঐক্যমত্য। আমি এর বাইরে অনেক পয়েন্ট আছে, কি কি জানেন? আমি তো সময় না থাকলে আমি বলারও ইন্টারেস্টেড না, না শুনতে চাইলে মোটে ইন্টারেস্টেড না, খালি বলে দিই পয়েন্ট। শুনতে চাচ্ছেন তো আপনি বলেন। না যদি না, আমি জানি না উনি আবার ব্যস্ত হচ্ছেন তো। আচ্ছা বলে দিই, সময়ও থাকে না, ওনার দোষ না। 70 অনুচ্ছেদের ব্যাপারে শুনতে চাইলে পরে ব্যাখ্যা দেবো, একটা বড় ঐক্যমত্য হয়েছে, এটা বিরাট ঘটনা। আমাকে যদি বলেন, রিপন ভাই আরো বলতে পারবেন। আমাদের প্রধানমন্ত্রীর মেয়াদের ব্যাপারে ঐক্যমত্য হয়েছে, রাষ্ট্রপতি নির্বাচনে গোপন ভোটের ব্যাপারে ঐক্যমত্য হয়েছে। রাষ্ট্রপতি নির্বাচন শোনেন, বলে রাখা ভালো, রাষ্ট্রপতি নির্বাচন গোপন ভোটই হয় না। রাষ্ট্রপতি নির্বাচন এখন এটা বলে নি না, এখন গোপন ভোটের সাংবিধানিক কোনো প্রভিশন নাই, সাংবিধানিক কোনো প্রভিশন নাই। আমি 48 এটা পড়েন দেখেন, ওইখানে আলোচনা হয়েছে বলে আমি কথাটা বলছি। এইটার আচ্ছা এর বাইরে কোনটা বললাম? 3টা বললাম তো। স্থায়ী কমিটি যেগুলো হবে, কিছু কিছু কমিটির কথা বলা হয়েছে যেটা জবাবদিহিতার জায়গা থাকে এবং সংখ্যানুপাতিক পদ্ধতি থেকে 50%-এর জায়গায় যে বিরোধী দল পাবে, সেটা একটা অগ্রগতি। আরেকটা অগ্রগতি হয়েছে, মানে 5টার ক্ষেত্রে আরেকটা লাস্টটা হচ্ছে প্রধান বিচারপতি নিয়োগের ব্যাপারে। তা সেটা কিন্তু কম অগ্রগতি না। এইটা বললাম হচ্ছে কি উপরই আলোচনা, এর বাইরে কিন্তু অনেক প্রশ্নে অগ্রগতি আছে। এখন আমি যদি জোর জুলুম করে আরো কতগুলো অগ্রগতি চাই, সেইটা হবে মূল নির্বাচনকে বিলম্বিত করা। আরেকটা কথা বলে খালি শেষ করি, ওই যে যেটা বলছেন ওটা বোধহয় কারেক্ট না, আমি যদি বা আমার বুঝ ভুল হলে ভুল, ওইটা উনি বলেছিলেন, আলী রিয়াজ ভাই এটা বলেছিলেন, আমি আশা করেছিলাম 15 বা 16 তারিখে করবে, এইটা বোধহয় পারছেন না। কিন্তু যদি উনি অনেক বেশি আশা না করেন, ইতিমধ্যে ওনারও অনেক কিছু পিছিয়েছেন, তাহলে অবশ্যই এই মাসের মধ্যেই সম্ভব। এবং ওই কথাটা বলি, নির্বাচনের ব্যাপারে আমরা কিন্তু এখনো সন্দিহান। আমার কথাই কেউ মাইন্ড করলে করার কিছু নেই, যতক্ষণ না পর্যন্ত নির্বাচন কমিশন তার সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের কি কি কাজ করা এবং নির্বাচন তারিখ ঘোষণা না করছে, আমরা আশ্বস্ত হতে পারছি না। সেইটা একটা জরুরি কর্তব্য বলে মনে করি। ধন্যবাদ। আনিস আলমগীর, তারা তো অংশীজন, তারা তো অংশ নিচ্ছেন, তাদের রাজনৈতিক দলগুলো। এর বাইরে থেকে আপনি সংস্কার প্রক্রিয়া কিভাবে দেখছেন? যে যেভাবে চলছে সংস্কার প্রক্রিয়া, আমরা অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবো বলে আপনি মনে করেন? অস্বাভাবিক না, এটা তো পারবে, এটা কেন পারবে না? খুব ভালো সময় আছে, এখন পুরো জুলাই পড়ে আছে, 36 জুলাই বহু দিন আছে। ইচ্ছে হচ্ছে যে ওনাদের আগ্রহ কেমন, ওনারা যদি বসে বসে শুধু চা খান আর প্রতিদিন ডাকেন আর বক্তৃতা মারেন তাহলে তো হবে না। আমরা তো দেখেছি 3 দলের রূপরেখা করতে কয়দিন লেগেছে, আমরা তো 90-তে দেখেছি এগুলা। 3 জোটের রূপরেখা হয়েছে না, সেটা কয়দিন লেগেছে। আবার অনেকে বলেছে যে 166টা পয়েন্টের স্প্রেডশিট নিয়ে বসার দরকার নেই, এগুলা কোনো বিষয় না। যদি 86টা পয়েন্টে আগে ঐক্যমত্য হয়েছে বলে ওনারা বলেছেন, তারা চায়। আজকে বিএনপি নেতা সালাউদ্দিন 90-এর উপরে তো হয়েই আছে। আজকে বিএনপি নেতা সালাউদ্দিন সাহেব খুব ভালোভাবে বলেছেন, যদি সবকিছুতে ঐক্যমতই করতে হয় তাহলে আর ডাকার কি দরকার, বৈঠক কেন করব? আমি মনে করি যে ঐক্যমত খুব ভালোভাবে সম্ভব যদি সরকার চায় এবং এই কমিটির ইচ্ছা না থাকে যে খালি ডিলে করব এবং অন্য কোনো কুমতলব না থাকে। আমি জাস্ট শেষ করার আগে রিপন ভাইয়ের কথাটা বলবো, যে রিপন ভাই বলতেছেন যে 100 নারী আমরা কোথায় পাবো। আমি যে 100 নারী এনাফ আছে এই দেশে, 100 নারী দেওয়া, 3 আসন মিলে একজন নারীকে দেওয়া কোনো বিষয় না। এখন যে কালচারে আমরা নারীদেরকে পার্লামেন্টে দেখি কথা বলতে পারে না, কারণ এগুলা রাজনৈতিক দলগুলো তাদের পকেট থেকে বের করে দেয়, তাদের খাতিরের লোকদেরকে, তাদের বান্ধবীদেরকে দেয়। এই জন্য হয় না। তাদের বান্ধবী ছাড়া বহু ডেলিভার সম্পন্ন বহু নেত্রী বাংলাদেশে আছে, সরাসরি ভোট দিলে তারা 100 জন ভালোভাবে আসতে পারবে, এরা কোনো অংশে পুরুষ থেকে কম নয়। সেকেন্ড আরেকটা বিষয় উনি বললেন যে আমরা ওই লোকগুলো কোথায় পাবো স্থানীয় সরকারের ইয়েতে, মির্জা ফখরুলের মতো কিংবা জলিল সাহেবের মতো। আমি বলবো যে মির্জা ফখরুল এবং জলিল সাহেব যে নির্বাচিত হয়েছিলেন
তারা কি দলীয় ব্যানারে হয়েছিলেন? না, তারা দলীয় ব্যানারে হন নাই। তারা নির্দলীয় নির্বাচন করে নির্বাচিত হয়েছেন। ওই এলাকার জনগণের জনমত তাদের পক্ষে ছিল। তারা যে একটা ভালো মানুষ, তারা সেই স্বীকৃতি তাদের গ্রাম পর্যায়ে, এলাকা পর্যায়ে তারা আগে থেকেই পেয়েছেন। এখনও বাংলাদেশে হাজার হাজার ভালো মানুষ, শিক্ষিত মানুষ, ভদ্র মানুষ এবং এই জনপ্রিয় মানুষ রয়ে গেছে, যারা রাজনীতি করতে, যারা এই জায়গাগুলোতে নির্বাচিত হতে পারছেন না, কারণ তারা মার্কা দিয়ে নির্বাচন করায়। তারা ইলেকশনের আগে ডিক্লেয়ার করে দেয় এইটা আমাদের প্রার্থী, ওইটা আমাদের প্রার্থী। সেই কারণে এই সমস্ত এই যে গুন্ডা পান্ডা এবং সমাজের নিকৃষ্টতম লোকগুলো এখানে নির্বাচিত হওয়ার সুযোগ পায়। এটা যদি ওপেন থাকে, এটা যদি নির্দলীয় থাকে, তাহলে ভালো মানুষেরা আসবে। আপনি খেয়াল করে দেখবেন সেই ব্রিটিশ আমল থেকে, সেই চকিদার যখন হইতো, সেই চকিদার আরও যারা যেগুলো ছিল, হোল ব্রিটিশ আমল থেকে যে সমস্ত স্থানীয় সরকার পরিষদে যত নির্বাচন হয়েছে, সব ভদ্রলোকেরা আসতো। সমাজে যে ভদ্রলোক ছিল তারাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হতো। এখন সমাজের সবচেয়ে নিকৃষ্ট দলীয় মাস্তান যে আছে, সে হচ্ছে চেয়ারম্যান। তো তাহলে আপনি ভালো পদ্ধতিগত চেঞ্জ করতে হবে। আপনি যদি পদ্ধতিই না চেঞ্জ করেন, তাহলে ভালো লোক পাবেন কোথায়? ভালো লোক তো আসবে না। আমাদের রাজনীতিতে বলেন, আমরা যদি ভালো লোকদের যদি প্রোভাইড না করি, আমরা যদি দলীয় চামচাদেরকে প্রোভাইড করি, যার মেধা আছে তাকে যদি আমরা আরও চাপিয়ে দিই, তাহলে সেই জায়গায় যেমন ভালো নেতৃত্ব আসবে না, তেমনি গ্রাম পর্যায়ে ভালো মানুষগুলো, সৎ মানুষগুলো নেতৃত্বে আসতে পারছে না। এই জন্যই তারা রাজনীতি বিমুখ হয়ে গেছে, সমাজ থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এই বিচ্ছিন্নতা কাটাতে হবে। ধন্যবাদ আনিস আলমগীর। আমাদের আরো একটু বিরতি নেওয়ার সময় হচ্ছে। দর্শক, আমরা আবারও বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি একটু পরে, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরে এলাম আজকের আলোচনায়। এ পর্বে জনাব আনিস আলমগীর, আপনার কাছে আগে আসি যে জুন মাস শেষ হতে চলেছে, জুলাই মাস শুরু হবে এবং জুলাই মাস হচ্ছে সেই গণঅভ্যুত্থান শুরুর মাস। আমরা পরিণতি পেয়েছিলাম আগস্টের 5 আগস্ট গিয়ে। তো এই জুলাই মাস উদযাপন হবে, স্মরণ হবে যারা রক্ত দিয়েছে এবং সাহসিকতার পরিচয় দিয়েছে, সেই বিষয়গুলো আসবে। এই এক বছরে ফ্যাসিবাদ পতনের পর এই এক বছরে বাংলাদেশকে আপনি কেমন দেখলেন? আমরা রাজনীতি নিয়ে আলোচনা করেছি, সংস্কার নিয়ে আলোচনা করেছি, নির্বাচিত সরকার দরকার সেটা নিয়ে আলোচনা করেছি, কিন্তু এই এক বছরে আমাদের যেই দেশটা আমরা পাওয়ার কথা ছিল, ডক্টর ইউনূসের নেতৃত্বে আমরা যতদূর এগিয়েছি, আপনি একটু যদি মূল্যায়ন করেন। আমি ভেরি ফ্র্যাঙ্কলি এর আগের আমল থেকে আমি খুশি হতে পারছি না। এমন কিছু করে নাই, যে এমন কিছু সিগনিফিক্যান্ট কিছু তারা দেখাতে পারে নাই। আমি যদি 111-এর সরকারকে বলি, অন্তত আজ ওই সরকারের একটা সিগনিফিক্যান্ট কাজ আছে। আমাদেরকে জাতীয় পরিচয়পত্র বানিয়ে দিয়েছিল, এটা লেমিনেটেড জাতীয় পরিচয়পত্র, এবং আমরা ডাটাবেজে চলে এসেছিলাম, ভুয়া ভোটার আর নাই। এই সরকার এখনো পর্যন্ত এমন একটা কাজ করে নাই যাকে মনে রাখবে। 11 মাস চলে গেল, 11 মাসও আমি পাই নাই, প্রিন্স ভাইরা পাইছি কিনে যাই না, আমি এমন কোনো কাজ দেখি নাই যেটা হতে পারে। এমনকি যেটা প্রধান দায়িত্ব, যেটা প্রধান তাদের যে বিষয়টা আমরা নির্ভর করছি একটা ফেয়ার ইলেকশন। এদেশের মানুষ 16 বছর পর্যন্ত নাকি ভোট দিতে পারে নাই, যে ভোট দিতে পারে নাই, ভোটের অধিকার নিয়ে মানুষ কথা বলছে, ভোট দিতে চায়, সেই জায়গাটাও মানে হেলায় ফেলায় এটা নিয়েও তাল বাহানা হচ্ছে, এই জায়গাটাও ঠিক হচ্ছে না। সো ভোট এখন আরও এই ধরনের কনসেপ্টও দেওয়া হচ্ছে, 5 বছর থাকুক, এই থাকুক। মানুষ যেখানে ভোট দেওয়ার জন্য অস্থির ছিল, সেই মানুষগুলোকে এখন বলা হচ্ছে যে ভোটের কি দরকার। এইখানেও তাহলে মানুষ যে একটা নির্বাচিত সরকারের অধীনে আসবে, নির্বাচিত সরকারকে চাবে, সেই জায়গায় তাদেরকে একটা মানে ডিপ্রেশনের মধ্যে ফেলা হচ্ছে। আর যত উন্নয়ন করছে, মাঝে মাঝে আমাকে বলা হয় যে অফিস আদালতগুলোতে ফাইলগুলো ওইভাবে আর আটকা পড়ে না, মোটামুটি চলে যায়। এটা একটা পজিটিভ দিক আমাকে অনেকে বলে। বাজার মূল্য একটু স্থিতিশীলতা আছে, এটাকেও আমরা একটু অ্যাপ্রিসিয়েট করব। এবং অন্য কোনো সেক্টরে যে আপনাকে যদি 2-1টা সেক্টর বলেন, আমি কোথাও এমন কোনো বিষয় দেখছি না যেটা সামাজিক সূচক বলেন, অন্য কিছুতে বলেন আমরা এগিয়েছি। বরং সবচেয়ে যেটা আমাদের জন্য আতঙ্কের বিষয় হয়েছে সেটা হচ্ছে মব সংস্কৃতি। এই মব সংস্কৃতি যে 5 আগস্টের পর আমাদের সমাজে ঢুকেছে, ডক্টর ইউনূসের শাসন আমলে আমাদের যে সোসাইটিতে টুকরো টুকরো পরিস্থিতি তৈরি হয়েছে, সেটা আগামী দিনে কোথায় যায় আমি জানি না। এই যে প্রতিহিংসার রাজনীতি, তুমি আমার বাড়ি পুড়িয়েছ, তোমার বাড়ি কি আমি ছেড়ে দেব, এই যে মনোভাব, এটা কোথায় যায় আমি জানি না।
উনি যেখানে আমাদেরকে নেলসন ম্যান্ডেলা হয়ে আমাদেরকে ঐক্যবদ্ধ করতে পারতেন, সেখানে উনি এমন এক রাজনীতি করেছেন, একে ধরো ওকে ধরো, ব্যবসায়ীরা আতঙ্কগ্রস্ত, রাজনীতিবিদরা পালিয়ে আছে অনেকে। তো একটা বৃহত্তর একটা রাজনৈতিক দলকে অলমোস্ট নিষিদ্ধ করা হয়েছে। সব কিছু মিলে আমি মনে করি যে আগামীতে যারাই সরকার গঠন করতে যাচ্ছে তারা এর থেকে টাফ পরিস্থিতি ফেস করবে। তাদের পক্ষে সরকার কীভাবে পরিচালনা করতে পারবে আমি জানি না। তারপরেও আমি আশা করি যে একটা নির্বাচিত সরকার আসুক, যত তাড়াতাড়ি সম্ভব এই সরকার একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে বিদায় নিক। ধন্যবাদ আনিস আলমগীর। আনিস আলমগীর জানাচ্ছিলেন যে সরকারের ব্যাপারে তার কি অবজারভেশন। এই প্রসঙ্গে যে একটা কথা বলি, জুলাই ঘোষণাপত্র একটা করার কথা ছিল, যেটা আজকে এই অভ্যুত্থানের একটা স্টেক এনসিপি তারা বলেছে সরকার তো পারলো না, তারা নিজেরাই নাকি করবে। তো আপনারাও তো আন্দোলনে ছিলেন, আপনারাও অভ্যুত্থানের স্টেক, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? সরকার যেহেতু পারলো না, এখন কি রাজনৈতিক দলগুলোরই উচিত এই দায়িত্ব নিয়ে এটা একটা সুরাহা করা? দুইটা জিনিস, আমরা সনদের কথাটা আগে বললাম যে আমরা যে সংস্কার আলোচনা হয়েছে যেটা আমরা আলোচনা করতে পারি। ঘোষণার ব্যাপারে আমরা কনফিউজ মানে এইটাই যে ঘোষণাটা একটা মুভমেন্টের আগে যদি আমাদের লক্ষ্য থাকতে এই আমাদের লক্ষ্য, বা মুভমেন্টে ধরেন একটা আলোচনা আসছে ডেমোক্রেসির, একটা আলোচনা আসছে বৈষম্যহীনতার, এই তো সামনের স্লোগানগুলো খেয়াল করেন। তার আগে ছিল কোটা বিরোধী, আমি এগুলো বাদ দিলাম। তাহলে এইটাকে আপনি কংক্রিট করে যদি একটা জায়গায় আনার চিন্তা হতো, প্রথমে এই সংকট হতো না। কিন্তু হলোটা কি, আলোচনার শুরুতে আসলো ৭১কে রিপ্লেসমেন্ট করতে চান ৪৭ দিয়ে, তা আপনি এটা কখনো করতে পারবেন? এখন এই জন্য আমি মনে করি যে ওই রকমের জায়গায় যাওয়ার মতো জায়গাটা এখনো নাই, সময় নাই। আমি দেখলাম, আজকেও দেখলাম প্রেস কনফারেন্সে আমাদের ডিলে করছে, সেটা ঠিক আছে না, ডিলে করছে কিনা তাও আমরা জানি, আমাদের সাথে এরকম কোনো আলোচনাই হয় নাই। ৩০ কর্মদিবসের ভিতর করবে বলেছিল সরকার। ৩০ কর্মদিবসের ভিতর যখন কোনটা জুলাই ঘোষণাপত্র আমি জানি না বলতে তো কি করবে সে তো জানি না। সবার সাথে আলোচনা হয়েছিল কিন্তু না, এটা নিয়ে এইরকম কোনো কংক্রিট ফর্মে কোনো আলোচনা হয় নাই। আগে যেটা একটা আলোচনা হয়েছিল সেটা এক অর্থে আমরা কি বলে, কেউ আমরা আকাঙ্ক্ষা বেশি করতে পারি, অমুক করতে পারি, কিন্তু সেটা টেবিলে নাই, কিন্তু সেটা টেবিলেই নাই। সুতরাং যেটা টেবিলে নাই ওইটা নিয়ে আলোচনা করা ঠিক না। সেক্ষেত্রে বরঞ্চ আজকে যেটা দেখলাম, হ্যাঁ ওনারা যদি ওনাদের, কারণ এইটাও আপনি ঐক্যমত্য হওয়া তো সহজ না, কারণ যেখানে চলে গেছে শুরুতে করলে একটা ব্যাপার ছিল যে আমাদের অন্য বেশি বিতর্কে না, যে আমি যদি এই যে প্রধান পয়েন্টগুলোতে ঐক্যমত্য হতে পারতাম, একটা হয়তো আমার বিবেচনায় ওইটা নাই। সুতরাং তারা যে ঘোষণা করবে করুক, নিশ্চয়ই আমরা ১ জুলাই থেকে আমাদেরও দলীয় বলেন বামজোটগতভাবে আমাদেরও কর্মকাণ্ড শুরু হবে। কারণ এইবারে যে অভূতপূর্ব গণ অভ্যুত্থান, এত রক্ত দিয়ে যে গণ অভ্যুত্থানের ঘটনা ঘটলো, তার মধ্যে যে গণতন্ত্রের আকাঙ্ক্ষা, বৈষম্য মুক্তির যে আকাঙ্ক্ষা হয়েছে, এই আকাঙ্ক্ষাতে তো আমরা তো জলাঞ্জলি দিতে পারি না, এই আকাঙ্ক্ষা চিন্তাই হয়ে যাচ্ছে তো আমরা দিতে পারি না। তার জন্য আমরা করব, এবং কেউ বিশেষ উদ্দেশ্যে ব্যবহার করুক সেটাও দিতে চাই না। প্রসঙ্গক্রমে বলি, আনিস ভাই তো অনেকগুলো কথা খুবই কারেক্টলি বলেছেন। ধরেন এতদিন আমরা অনেক প্রত্যাশা করতে পারি না, হয়তোবা ধরেন আগে একটা কথা বলে রিপন ভাই অনেকে বা ভয় পেত বাড়ি যেতে পারবে কিনা, সেইটা নাই হয়তো এখন এই মুহূর্তে, কিন্তু ভয়ের রাজনীতি কি বন্ধ হয়ে গেছে? মব সংস্কৃতি কেন, মব সন্ত্রাস এখনো চলছে। যে সময় কথা বলছি মুরাদনগরের ঘটনা দেখেন, আমি ঘটনার বাইরে আর একটা কথা বলি, এই যে সাংবাদিক ভাইদের উদ্দেশ্যে বলি, বলেন তো ভয়াবহটা কি? ২৬ তারিখে ঘটনা ঘটলো, ওই সরকার কেন এটাকে আগে আমাদেরকে জানাতে পারলো না? আমরা কেন সামাজিক যোগাযোগের মাধ্যমে ২৯ তারিখে জানলাম? তার মানে ভয়াবহতাগুলো আজ করেন। আমাদের কথা বাদ দেন, সরকারি যারা এই যে গবেষক সংস্থা তারা বলছে, আমি ঠিক পার্সেন্টেজটা এই মুহূর্তে ভুলে গেছি, যদি ভুল না হয় এইটা প্রায় মোর দ্যান 70% মানুষ বলছে সন্ধ্যার পরে তারা নিরাপত্তাহীনতার মধ্যে আছে। তো এই ১০ মাসে তো ৯ মাসে মুক্তিযুদ্ধ সম্পন্ন করলো। রিপন ভাই মনে করিয়ে দিলেন যে ৩ মাসে স্বৈরাচার সরকারকে উচ্ছেদ করার পরে আমরা কিন্তু একটা নির্বাচনের দিকে যেতে পেরেছিলাম, এবং তুলনামূলকভাবে তো ভালো নির্বাচনই হয়েছিল। তাহলে সেটা কেন পারবো না? যদি যে সরকার তারা দৃঢ়তার সাথে রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিয়ে, মানে আমি সবার কথা বলছি, আন্দোলনকারী শক্তি, তাহলে এই সংকট হতো না। সংকট সেইখানে রয়ে গেছে, এবং এর দায় যতটুকু ভালো তার ক্রেডিট যেমন নিতে হবে এবং দায়টাও তাকে নিতে হবে। এই জন্য আর দেরি না করে এইবারই এই জুন মাসের মধ্যে আমরা সুস্পষ্ট ঘোষণা চাই, প্রয়োজনীয় সংস্কার করে নির্বাচনের আর যতটুকু ঐক্যমত্য হয়েছে তার ভিত্তিতেই এইটা আমাদের ঐক্যমত্য, এটা শো করে যাওয়া, সব বিষয়ে ঐক্যমত্য হবো, এই ভাবনাটাই থেকে দূরে সরে আসতে হবে। ধন্যবাদ রহিন হোসেন প্রিন্স। আসাদুজ্জামান রিপন, আলোচনার শেষ বক্তা হিসেবে স্বাভাবিকভাবেই সময় হয়তো একটু কম পাওয়া যাবে, তারপরে সেই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। কিন্তু আলোচনা শেষ করার জন্য আপনার কাছেই এটা জানতে চাই যে আপনার দলের সংশয় নাই নির্বাচন নিয়ে, ঠিক আছে, একটু আমি বলি, কিন্তু একটু আপনি শেষ করেন, আপনি যেহেতু শেষ বক্তা। আপনি তো শেষ করে দিচ্ছেন, আপনি আমার সময়টা আমাকে বলতে, ঠিক আছে, উপস্থাপক একটু কম বলা ভালো।
তো সেটা হচ্ছে যে আপনার আনিস আলমগীর অনেকগুলো কথা বলেছেন। যেই ব্যবসায়ীরা বাংলাদেশের মানুষের সম্পদ লুট করেছে, ব্যাংকগুলোকে ফোকলা করে দিয়েছে, ওই ব্যবসা তো পালাবেই। ওই ব্যবসায়ীগুলোকে আমি কি মানে দুধ কলা দিয়ে তাদেরকে পালবো? যারা মানুষকে হত্যা করেছে, গুম করেছে, ওই বেনজিরের মতো পুলিশ অফিসারগুলো তো পালাবেই। যে সমস্ত সাংবাদিকরা শেখ হাসিনার ধান্দাবাজি করার, শেখ হাসিনার সাথে ধান্দাবাজি করেছে, সাংবাদিককে পালাতে হবে কেন? মোজাম্মেল বাবুকে পালাতে হবে কেন? শ্যামল দত্তকে পালাতে হবে কেন? কোন অপরাধ করেছে তাদের পালাতে হয় কেন? দ্যাট ইজ দ্য রিয়ালিটি। ওবায়দুল কাদেরও বলেছিলেন যে পরিবর্তনের পরে যদি এরকম শেখ হাসিনা সরকার না থাকে তাহলে অনেক ম্যাসাকার হবে, অমুক হবে, তমুক হবে ইত্যাদি। তার 1% হয়নি, কিছুই হয় নাই, খুব ক্লিয়ার। উনি বলেছেন যে মানে কোন গবেষণা নাকি বলছে 70% লোক মনে করে যে সন্ধ্যার পরে ঘর থেকে বেরিয়ে যাবে। গভর্নমেন্টের আমি প্রতিদিন অলমোস্ট আমি গ্রাম থেকে আসা যাওয়া করি, মানে আমার নির্বাচনী এলাকায়। আমি তো আজকেও গ্রাম থেকে উঠে আপনার এই অনুষ্ঠানে অংশগ্রহণ করলাম। গতকালকে আমি রাত্র 12টায় ঢাকায় ঢুকেছি। নো, এই ধরনের সিনারিও এক্সিস্ট করে না। এটা একেবারে মানে বাড়তি কথা। যারা চুরি চামারি করেছে, অন্যায়ের মধ্যে আছে, তারা পালিয়ে পুলিয়ে থাকছে বটে, এটা সত্য কথা। তো এই চোরদের এই যে যারা মানে চোরতন্ত্র যারা কায়েম করেছে, তাদের তো রাজনীতি করার কোনো সুযোগ নাই। ওটা জার্মানের হিটলারের পার্টিও করে না। ওটার আর ফেরত আসার কোনো সুযোগ না, ওটা ফিরতে দেওয়া যাবে না। দ্যাটস দ্য ক্লিয়ার। পাকিস্তানে বলে একটা মুসলিম লীগ বলে একটা দল ছিল, সেই দলটা তারা পাকিস্তান সৃষ্টি করার জন্য তাতে অনেক বড় ধরনের ভূমিকা ছিল। ওই আওয়ামী লীগও মূলত মুসলিম লীগই ছিল। ওই মুসলিম লীগের যে পরিণতি হয়েছে, মানে আওয়ামী লীগের যে প্যারেন্ট অর্গানাইজেশন, মানে মূল জায়গায় যেটা ছিল, আওয়ামী লীগ তো মুসলিম লীগই ছিল, ওই দলের যে পরিণতি হয়েছে সেটাই হবে, ভবিষ্যতে এটাই হবে। হিটলার একটা দল ছিল না, লুট মানে তারা মানে মানুষকে জুলুম করে, নির্যাতন করে, মানে জার্মানের তার ক্ষমতা টিকে রাখার চেষ্টা করেনি, ওটা শেষ হয়ে গেছে। তো সুতরাং এই সমস্ত কথা মানে আমাদের বলার কোনো বিষয় নয়। বিষয়টা হচ্ছে যে আমরা রাষ্ট্রটাকে গণতান্ত্রিক চরিত্রে কতটা নিতে পারবো। একটা ক্ষত তো হয়েছে, 17 বছর একটা 2000 লোককে মারা হয়েছে, 20,000-এর মতো মানুষ পঙ্গুত্ব বরণ করেছে। আমি নিজে চক্ষু হাসপাতালে আগারগাঁওতে 41 জন মানুষকে আমি নিজে কথা বলেছি, কারোর 2 চোখ গিয়েছে, কারোর 1 চোখ গিয়েছে। এই রিয়ালিটিটা তো মানতে হবে। এই রিয়ালিটি না মানার পর এখন যদি আমি বলি যে ওই যে একটা বাংলাদেশ ব্যাংকের সরি কোন ব্যাংকের এক্সিম ব্যাংকের কি ছিল, আমি যে ব্যবসায়ীদের কথা বলেছি তারা দুর্বৃত্ত না, তারা গতকাল প্রেস ব্রিফিং করেছে, তারা দেশে আছে, তাদের কথা বলেছি। এই আমরা নরমাল ব্যবসায়ীরা দে আর ডুইং গুড। কালকে ওরা প্রেস ব্রিফিং করে ধন্যবাদ। আমাদের আলোচনার সময় শেষ হয়েছে, আমরা আজ এখানেই শেষ করছি। আবারও দেখা হবে সমসাময়িক বিষয় নিয়ে।